নেপালে। সরাসরি আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, তার মানে 2022 থেকে যদি ধরা যায় 3 বছরে 3 প্রতিবেশী রাষ্ট্র ভারতের কার্যত একই পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছে এইটা আমি জানতে চাইছি যে গতকাল কার্যত চাপে পড়ে বাধ্য হয়ে যাবতীয় দাবি মেনে নিল ওলি সরকার, তারপরেও আজকে পরিস্থিতি এইরকম জায়গায় কেন পৌঁছলো? এবং দ্বিতীয়ত অবশ্যই এটা আপনার থেকে জানতে চাইবো, ভারতে কতটা প্রভাব, কতটা উদ্বেগে এই অবস্থায় প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে ভারতের রয়েছে? দেখুন, প্রথমে আসি আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তরে। উদ্বেগ ছাড়া ভারতের যেটা রয়েছে, যে ভারতের একটা কনসার্ন আছে, কারণ ভারতের সাথে নেপালের সাংস্কৃতিক সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আছে এবং নেপালকে আমরা মনে করি আমাদেরই একটি অঙ্গরাজ্য এবং তারাও সেটা মনে করে যে ভারত আমাদের বড় দাদা। মাঝখানে কয়েক বছর হলো, 1-2 দশক, যখন এই চিন্তা ভাবনাটার একটু পরিবর্তন ঘটেছে। সেটা ঘটেছে কিছুটা ভারতবর্ষের উদাসীনতা এবং কিছুটা চীনের বেশি দখলদারির জন্য। কিন্তু আজকে যেটা হচ্ছে সেটার জন্য নেপালের রাজনীতিকে আমি দায়ী করব, কারণ নেপালের লোকেরা আশা করেছিল 2006-08-এ যখন নেপালে 10 বছর সিভিল ওয়ারের পরে একটা সরকার গঠন হয় এবং দুটো বড় অপোজিশন দল মিলে এই সরকারটি গঠন করে, তখন লোকে ভেবেছিল যে কিছু সুশাসন পাবে। সেখানে দেখা গেছে নেপালে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, স্বজন পোষণ এবং দম্ভ দর্পের একটা সরকার চলে যাচ্ছে এবং সেইখানে নেপালের একটা দিকি দিকি করে আগুন জ্বলছিল। এই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হওয়াতে সেটা ব্লাস্ট হয়ে যায় এবং তরুণ প্রজন্ম, নেপালের একটা বড় অংশ, প্রায় 20%-এর বেশি তরুণ প্রজন্ম নেপালের, যারা 18 থেকে 25 বছর মধ্যে বয়স, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া খালি এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের জন্য বা খবর শুনবার জন্য ব্যবহার করে না, অনেকে তাদের ব্যবসা বাণিজ্য এর মধ্যে দিয়ে করে। এই মানে যাকে জেন জি বলা হচ্ছে, জেন জি যেটা আপনি বলছেন, সবাই বলছে সেটাকে, তো তারা এইটা নিতে পারছে না। নেপালে আপনি যদি যান, তো নেপালের যারা ইউথ, তারা সবাই চেষ্টা করে বিদেশে চলে যেতে, কারণ তারা হোপলেস হয়ে গেছে, নিজেদের দেশের সম্বন্ধে আশাভঙ্গ হয়ে গেছে। কোথাও একটা অংশ মনে করছে এর থেকে তো সেই রাজার আমলের শাসনও ভালো ছিল। তারপর এই ডামাডোলের মধ্যে আপনি যদি দেখেন 3টে রাজনৈতিক চরিত্র বা 3টে দল, একটা হচ্ছে যেটা এই মিস্টার ওলির দল, কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট লেনিনিস্ট, আরেকটা হচ্ছে কমিউনিস্ট পার্টি মাওবাদী সেন্টার, আরেকটা হচ্ছে কংগ্রেস পার্টি। এখন কমিউনিস্ট পার্টি মাওবাদী সেন্টার প্রচন্ডার আন্ডারে অপোজিশন লিডার হয়ে বসে আছে, আর ওলি আর শের বাহাদুর দেওবা, এরা দুজনে মিলে একজন 80টি সিট পেয়েছে, একজন 90টি সিট পেয়েছে, পেয়ে মেজরিটি করে দুটো অপোজিং দল সরকার গঠন করে বসেছে, করে ক্ষমতা ভুগছে এবং মিউজিক্যাল চেয়ারের মতো এরা পাওয়ার এনজয় করেছে। নেপালের সরকারি চাকরি কোনো স্বজন পোষণ না ছাড়া আর পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে গেছে এবং মানুষ রাস্তায় এই জন্য নেমেছে যে মানুষের পিঠ থেকে গেছে। এবার আসি আরেকটা কথায়, যেটা হচ্ছে ভারতের কি হতে পারে। দেখুন, ভারতের সাথে 1700 কিলোমিটারের বর্ডার আছে নেপালের। আমাদের 5টা রাজ্য, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, 5টা রাজ্যের সাথে বাউন্ডারি আছে এবং আমরা কখনোই চাইবো না যে নেপালে এমন কিছু হোক যাতে ভারতবর্ষের সিকিউরিটি ফোর্স ওই দিকে লাগাতে হয়। আমাদের দেশের অন্যান্য যে থ্রেট গুলো আছে, কারণ নেপালকে আমরা কখনো থ্রেট মনে করি না, কিন্তু হালে এই ওলির সরকার কিছু ভারত বিদ্বেষী কাজ করেছে। যেমন একটি ম্যাপ পাবলিশ করেছিলেন, যাতে ভারতের অনেক জায়গাটা উনি নিজেদের মধ্যে দেখিয়েছিলেন এবং লোকে বলে চীনের প্ররোচনায় এরা করেছেন কাজটা। এবং সেখানে চীনের একখানা এখন একটা বলতে পারি যে অল্প একটুখানি মুখ পুড়ছে, কারণ তাদের এত চেষ্টা করে বসানো সরকার সেরকম ভাবে হচ্ছে না। এবার ভারতবর্ষের এই মুহূর্তে কিছু করবার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং ভারতবর্ষ নেপালের সঙ্গে সবসময় বন্ধুত্বর হাত বাড়িয়ে আছে, ভূমিকম্প হোক অন্য কোনো সময়। কিন্তু নেপালের অশান্ত অস্থির পরিস্থিতি কিন্তু নতুন কিছু না। নেপালে সব সময় রাজনৈতিক একটা উচ্চাটন থাকে। আপনি যদি দুটো দেশ কম্পেয়ার করেন, ভুটান আর নেপাল, ভুটানে কখনো কখনো ঝামেলা হয়, বাকি টাইম একটা শান্ত দেশ। আর নেপালে কিন্তু সব সময় অশান্তি লেগে থাকে রাজনৈতিক। এইরকম এত বড় অশান্তি, যেখানে আমার যেটা খবর পাচ্ছি আমি, যে ওলি বোধহয় আজকে বিদেশেও চলে যাবেন। এবং নেপাল আর্মি তারা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা আমরা দেখেছিলাম বাংলাদেশের আর্মি বাংলাদেশের হয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু আমি তাদের সাথে কাজ করেছি অনেকবার এবং তারা প্রচন্ড প্রফেশনাল আর্মি এবং তারা এখন
কোন রকম ভাবে চেষ্টা করছে যে ব্যাপারটা যেন হাতের বাইরে না চলে যায়। কিন্তু একেবারে উল্টো দিকে আপনি আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার দাস থাকুন, উল্টো দিকে কিন্তু এইটা কোনোভাবে যাতে নেপালের সদ্য তার পদত্যাগী প্রধানমন্ত্রী দেশ ছাড়তে না পারেন তার জন্য বিমানবন্দরে পর্যন্ত বিক্ষোভকারীরা পৌঁছে গিয়েছেন।